টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং এর ভবিষ্যৎ নিয়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ ১৩০০-র বেশি মানুষ নিহত হবার পরও থেমে নেই হামলা। পাল্টা আঘাত এনেছে ইরানও। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেশটি। এতে যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় সরবরাহ সংকটের কারণে তরতর করে বাড়ছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। আর তাতে বিপাকে পড়েছে আমদানি নির্ভর দেশগুলো। কতদিন চলবে এই অসম যুদ্ধ? যুদ্ধের পরিণতি বা কি হবে? যুদ্ধ স্থায়ী হলে বিশ্বের প্রভাব কি, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানা। জনাব রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের যে যুদ্ধ চলছে, প্রায় আজকে ৯ দিন হয়ে গেল। এই যুদ্ধের সামনে গতি প্রকৃতি বা এখন পর্যন্ত গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, সামনে সেটি কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করেন? প্রথমত এই সংঘাতকে শুধু ইরান বনাম ইসরায়েল যুদ্ধ হিসেবে দেখা যথেষ্ট নয়। কারণ হচ্ছে এটি ইরান বনাম যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আঞ্চলিক যে নিরাপত্তা কাঠামোর বলতে পারেন যে এক ধরনের সংঘর্ষ। এবং এখানে আরো কয়েকটি বিষয় পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে যে ইসরায়েল প্রযুক্তিগতভাবে অত্যন্ত শক্তিশালী, এটা যেমন ঠিক, এবং পাশাপাশি তার মিত্র শক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের যে সামরিক এবং গোয়েন্দা সহায়তা তার রয়েছে, ঠিক তেমনি অন্যদিকে কিন্তু ইরানের সরাসরি যুদ্ধের পাশাপাশি দেখা যায় যে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার যেটাকে আমরা বলি, বা যুদ্ধের যে কৌশল, সেটা তারা ব্যবহার করছে। এবং সেই যুদ্ধের কৌশল হিসেবে তারা ইতিমধ্যেই আমরা সহ সারা বিশ্ববাসী অবগত হয়েছে যে তাদের যে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল, এবং আমরা বলতে পারি যে প্রক্সি গোষ্ঠী যেটাকে আমরা বলি এক্সিস অফ রেসিস্ট্যান্স, হ্যাঁ, তো এরা কিন্তু একে সমানে এই যুদ্ধে কন্টিনিউ করে যাচ্ছে। কাজেই এই পুরো যুদ্ধ অবস্থাটা ধীরে ধীরে কিন্তু দেখা যায় যে রিজনালাইজড যে কনফ্লিক্ট যেটাকে আমরা বলি, সেই দিকে রূপ নিচ্ছে। ফলে এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার মতো যুদ্ধ নয়, বরং দীর্ঘস্থায়ী একটা কৌশলগত সংঘাতে রূপ নিতে পারে বলে আমার মনে হয়। যুদ্ধে এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতি আমরা দেখছি, তাতে ইরানের দিকে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি। অন্য পক্ষে কিন্তু ক্ষয়ক্ষতি খুব একটা নেই। তো আগামীতে যুদ্ধ যদি চলতেই থাকে এবং স্থায়ী হয়, তো ক্ষয়ক্ষতির মাত্রাটা আসলে কোন দিকে বেশি হবে বলে আপনার ধারণা? আপনি শুরুতে যেটা বলছিলেন যেটি একটি অসম প্রতিযোগিতা, তো সেই অসম প্রতিযোগিতার জন্যই এটা আমাদেরকে ধরে নিতে হচ্ছে যে নিশ্চিতভাবেই যে ইরানের ক্ষয়ক্ষতির মাত্রা খুব বেশি। সে তুলনায় হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের তার যে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো রয়েছে, সেখানে হয়তো তাদের ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি ইসরায়েলের যেহেতু ছোট একটি দেশ, ইসরায়েল একদমই ছোট, আর আমরা দেখতে পাচ্ছি যে ইরান তার যে লক্ষ্যবস্তু এবং সে অনুযায়ী তার সাকসেস রেটও কিন্তু বেশ ভালো। কাজেই দেখা যায় যে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। তবে আহ, আপনি যেভাবে চিন্তা করছেন যে কোন পক্ষের বেশি ক্ষতিগ্রস্ত হবে, আসলে যুদ্ধ এখানে বেশি কমের বিষয় নয়। বিষয়টা হচ্ছে এরকম যে ধরুন ইসরায়েলের যদি মানুষকে হতাহত করা হয়, যেমন ইরানের ইতিমধ্যেই আমরা জেনেছি যে ১৩০০-র অধিক মানুষকে হত্যা করা হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তাদের ৫ জন অর্থাৎ অফিসারকে হত্যা করা হয়েছে। কাজে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু মূল্য রয়েছে। এখন আপনি যেভাবে চিন্তা করছেন যে মোটা দাগে বলতে গেলে আসলে কাদের বেশি ক্ষয়ক্ষতি হবে, সেটা এখন পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স, তাতে এটাই দেখা যায় যে ইরানের ক্ষতির মাত্রাটা অনেক বেশি, এবং সেটা অনেক ভয়াবহ বটে। কারণ আমরা জানি যে ইরান ইতিমধ্যেই তাদের যে সুপ্রিম লিডার অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি সহ তাদের উচ্চ পরিষদের বেশ কিছু সদস্যদেরকে তারা হারিয়েছে। এবং বিভিন্ন বিভাগের কিংবা বিভিন্ন সেক্টরে যারা সর্বোচ্চ পর্যায়ে ছিলেন, তাদেরকে ইতিমধ্যেই তাদের প্রাণহানি হয়েছে। কাজেই এই ক্ষতি তো আসলে কোনোভাবেই পোষানোর নয়, কিংবা কোনোভাবে আপনি এটাকে মূল্যায়ন করারও সুযোগ নেই। আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পরেও ইরান যেভাবে প্রতিরোধ গড়ে চলেছে, এই প্রতিরোধ আসলে তারা কতদিন ধরে রাখতে পারবে বলে আপনার ধারণা? এবং আহ, অন্য পক্ষে কিন্তু একটি বিশাল শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, তার সাথে তার অ্যালাই হিসেবে আছে ইসরায়েল। না, আমার কাছে যেটা মনে হয় যে দেখুন আপনার এই যুদ্ধ যেভাবে শেষ হওয়ার কথা সাধারণত হয়ে থাকে এরকম যুদ্ধ, তাতে হচ্ছে কি আপনার ধরেন 3 ধরনের সেটেলমেন্টের দরকার হয়। একটা হচ্ছে গিয়ে ধরুন আপনি দ্রুত সামরিক একটা বিজয় কোনো পক্ষের, অথবা এরকম হতে পারে যে আন্তর্জাতিক
যে কূটনৈতিক যে মহলগুলো রয়েছে, অর্থাৎ সুপার পাওয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে, ধরুন আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে আমরা বলতে পারি সোভিয়েত ইউনিয়ন কিংবা আজকাল রাশিয়ান ফেডারেশন কিংবা চীন, অথবা আমরা বলতে পারি ফ্রান্স কিংবা জার্মানি কিংবা যুক্তরাজ্য, এদের একটা প্রত্যক্ষ কূটনৈতিক যে তৎপরতা, তার মধ্য দিয়ে হয়তো এর একটা সমাধান হতে পারে। আর তৃতীয়ত হচ্ছে গিয়ে দীর্ঘমেয়াদী সংঘাত। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যুদ্ধে আসলে খুব দ্রুত সামরিক কোনো পক্ষের বিজয় হবার সম্ভাবনা একদমই নেই, কারণ সেই সময়টাও আমরা উতরে এসেছি, কারণ যুদ্ধের আজকে খুব সম্ভবত নবম দিন চলছে, কাজেই এখন আর সেই জায়গায় আর নেই। তার মানে দ্বিতীয় যে অপশন, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে কূটনৈতিক মহল রয়েছে তাদের এক ধরনের দফা রফা করে যদি এই যুদ্ধকে অর্থাৎ এক ধরনের আপনার সিজ ফায়ারের দিকে যাওয়া যায়, সেটা একটা অপশন হতে পারে, কিন্তু সে সম্ভাবনাও কম আমার দৃষ্টিতে। আমি মনে করি যে এখানে এখন আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনি যেমন বলছিলেন যে ইসরায়েল অত্যাধুনিক প্রযুক্তিগতভাবে সম্পন্ন একটি দেশ, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, তাদের গোয়েন্দা সহযোগিতা রয়েছে, তারপরে তাদের সমরাস্ত্রের সহযোগিতা রয়েছে। ঠিক তেমনি আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ইরানও কিন্তু একটি বৃহৎ রাষ্ট্র, এবং তার ভৌগোলিক যে গভীরতা সেটা কিন্তু অনেক, কারণ আমরা জানি যে এর ন্যাচারাল কিছু প্রিভিলেজ ইরানের রয়েছে রাষ্ট্র হিসেবে, অর্থাৎ দুই পাশে ধরুন সমুদ্র, আবার দুই পাশে হচ্ছে গিয়ে তার উঁচু পাহাড়, কাজেই সে কিন্তু কিছু প্রিভিলেজ পাচ্ছে, এবং পাশাপাশি তার আঞ্চলিক যে মিত্র নেটওয়ার্ক, যেটা আমি একটু আগেই উল্লেখ করেছি, অর্থাৎ তার কিন্তু প্রক্সি ওয়ারের তার সাথে বেশ কিছু গ্রুপ রয়েছে। কাজেই এইখানে এই যুদ্ধ যে খুব কম সময়ে শেষ হবে কিংবা কোনো পক্ষ বিজয়ী হবে, এই 21st সেঞ্চুরিতে এসে আমরা কিন্তু সেরকমটা দেখি না। এখন যুদ্ধগুলো কিন্তু অমীমাংসিত অবস্থায় মোটামুটি শেষ হচ্ছে। কাজেই আমার ধারণা যে এই সংঘাত সেই দিকেই যাচ্ছে, এবং কয়েক সপ্তাহ নয়, আমি বলবো যে কয়েক মাস কিংবা তারও বেশি সময় দীর্ঘস্থায়ী হতে পারে। এই যুদ্ধে আসলে পরাশক্তিদের অবস্থান আচরণ কেমন দেখছেন? মধ্যপ্রাচ্যের এই সংঘাত মূলত ভূরাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করেই, এবং যুক্তরাষ্ট্র যে স্পষ্টত ইসরায়েলকে সমর্থন দিচ্ছে বা দিয়ে যাচ্ছে, এর পিছনে মূল কারণ কিন্তু ভূরাজনীতি। এবং মধ্যপ্রাচ্যে আমরা সবাই জানি যে এই আর্টিফিশিয়াল স্টেট কিংবা ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র তার সকল রকমের সাপোর্ট কিংবা সহযোগিতা করছে। শুধুমাত্র ইসরায়েল রাষ্ট্র হিসাবে তাকে যে ইরানের বিপরীতে এমনটা কিন্তু নয়, বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে ইসরায়েলের পাশে মিত্র শক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। ঠিক তেমনি এই যুদ্ধে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে রাশিয়া এবং চীন তাদেরও কিন্তু রাজনৈতিক এবং একটা কৌশলগত বা স্ট্র্যাটেজিক রিলেশন তারা বজায় রেখে চলছে। তবে মজার ব্যাপার হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় যে এই উভয় পক্ষই, অর্থাৎ আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বলেন কিংবা রাশিয়ান ফেডারেশন বলেন অথবা চায়না বলেন, আপনার এরা এই বৃহৎ রাষ্ট্রগুলো তাদের স্ট্র্যাটেজিক রিলেশন থাকলেও তারা কিন্তু কোনো পক্ষই আসলে ফুল স্কেল যে গ্লোবাল ওয়ার, সেটা কিন্তু তারা কেউ চাচ্ছেন না, কারণ প্রত্যেকেই তার নিজের জায়গায় সচেতন রয়েছেন এবং তারা চাচ্ছেন নিজেদের স্বার্থ রক্ষা করবেন, আবার অন্যদিকে যুদ্ধটাও একটা নিয়ন্ত্রণের চেষ্টা করবেন। এবং এটা আপনি ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায় আমরা এটাকে বলে থাকি আছি কন্ট্রোলড এসকেলেশন। তো তারা কিন্তু বৃহৎ শক্তিগুলো কিন্তু সেই চেষ্টাই করছে আমার মনে হচ্ছে যেটা। যুদ্ধ আমরা দেখছি যে ইরান আসলে যে হামলাগুলো করছে সেটি হলো আসলে ইসরায়েলে অথবা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সেখানে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেখানটাতে। তো এর ফলে কি মধ্যপ্রাচ্যের ওই দেশগুলোর সাথে ইরানেরও একটি সংঘাত সামনে তৈরি হতে পারে? আমার কাছে মনে হচ্ছে যে এটি কিন্তু ইরানের প্রেসিডেন্ট কিন্তু এটি পরিষ্কার করেছেন, তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন যে কেন কি জন্য এই হামলা করা হয়েছে, অর্থাৎ মার্কিন ঘাঁটিগুলোতে, এবং তিনি কিন্তু স্পষ্টই জানিয়েছেন যে তার নেইবারিং যে স্টেটগুলো রয়েছে তাদের সাথে তাদের ইরানের কোনো শত্রুতা নেই, এটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে তারা আঘাত করছেন। এখন এটাকে কেন্দ্র করে আমার মনে হয় না যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ইরানের পাল্টা প্রতিঘাত করবে, কিংবা সেই অবস্থায় সেই রাষ্ট্রগুলো রয়েছে বলেও আমি মনে করি না। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়, বরং এটা করতে গিয়ে যদি এরকমটা হয় যে ইরান কোনো এক ঘাঁটিতে, অর্থাৎ মেজর নাম্বারস অফ সোলজার্স যদি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ধরুন নিহত করতে পারে, যেমনটা বৈরুতে হয়েছিল লেবাননে, আপনার ঠিক একইভাবে ধরুন ভিয়েতনামে যেটা হয়েছে, কিংবা আফগানিস্তানে আমরা দেখলাম যে দীর্ঘ সময় ধরে 2,500-এর মতো সৈন্য, এমন যেমনটা আমি বলছিলাম যে ভিয়েতনামে 58,000-এর মতো সৈন্য
সৈন্য, ঠিক তেমনি বৈরুতে 241 জন সৈন্য, কিংবা এরকমের সোমালিয়াতে এরকমের একই ঘটনা। অর্থাৎ বড় রকমের অ্যাটাক যদি ইরানের তরফ থেকে হয় এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি সৈন্য বেশি সংখ্যায় কোনোভাবে নিহত হয়, তাহলে কিন্তু এই যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, তিনি কিন্তু এই যুদ্ধটাকে লেজিটিমাইট করে শুরু করেন নাই, অর্থাৎ তিনি কংগ্রেসের অনুমতি নেননি। ঠিক তেমনি আমার কাছে যেটা মনে হয় যে এই অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে তিনি নিজের দেশের ভিতরে অর্থাৎ অভ্যন্তরে এবং বহিঃশক্তি অর্থাৎ মিত্র যে তার শক্তি রয়েছে সকলের কাছেই এক ধরনের চাপের মধ্যে পড়বেন। এবং যেহেতু নভেম্বরের তাদের মিড টার্ম রয়েছে, কাজেই সব মিলিয়ে বলা যায় যে এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে বরং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিংবা ইসরায়েলের জন্য সেটা বুমেরাং হতে পারে। আপনি যেটি বললেন যে যুদ্ধ যদি স্থায়ী হয় সেক্ষেত্রে ট্রাম্পের যে গদি সেটি আসলে নড়ে যেতে পারে, যেহেতু তিনি কংগ্রেসের অনুমোদন নেননি। আবার যুদ্ধটি আসলে অনেক যতই দীর্ঘ হবে ততই ব্যয়বহুল হবে। সেক্ষেত্রে আসলে এই যুদ্ধের স্থায়িত্ব আপনি কতদিন দেখছেন? যদিও ট্রাম্প বলেছেন যে 4 সপ্তাহ, আপনার কাছে কি মনে হচ্ছে যুদ্ধের স্থায়িত্ব কতদিন হতে পারে? আমার কাছে মনে হচ্ছে যে এই যুদ্ধ কয়েকটি সপ্তাহ কিংবা কয়েক মাসের ব্যাপার নয়, কিংবা তার থেকেও দীর্ঘস্থায়ী হতে পারে। কারণ এর পিছনে আমি যেগুলো বলছিলাম, অর্থাৎ এখানে সুস্পষ্ট কিছু কারণ রয়েছে। যেমন ধরুন ইরান প্রথম কথা হচ্ছে যে একটি বড় রাষ্ট্র এবং তার ন্যাচারালি কিছু ফেভার রয়েছে, অর্থাৎ ভৌগোলিক তার গভীরতা রয়েছে এবং আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক রয়েছে তার, অর্থাৎ তার সাথে প্রক্সি অনেকগুলো গ্রুপ রয়েছে। এই সব কারণে দুর্গ আর এই যুদ্ধে যে সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ ইরানের রয়েছে সেটা হচ্ছে গিয়ে তারা এখন পর্যন্ত যে ড্রোনগুলো ব্যবহার করছে, এগুলো খুবই মানে কম পয়সায় তৈরি করা ড্রোন, যেগুলো ধরুন আপনি 5,000 থেকে 10,000 ইউএসডিতে। কিন্তু এটাকে প্রতিহত করতে গিয়ে প্রতিপক্ষের যে পরিমাণ অর্থ লগ্নি করতে হচ্ছে এখানে, অর্থাৎ সেটা হচ্ছে গিয়ে লাখের উপরে দাম রয়েছে ইউএসডি হিসাবে। কাজেই দেখা যায় যে এই যুদ্ধ যতটা দীর্ঘায়িত হবে, সেটা কিন্তু ইরানের জন্য একদিক থেকে ফেভারে যাবে। যে কারণে ইরান কখনোই চাইবে না যে এই যুদ্ধ, আর এই যুদ্ধ শেষ করতে হলে কিংবা দ্রুত শেষ করতে হলে যে পরিস্থিতির দরকার, সেই রকমের আমার মনে হয় না যে এই মুহূর্তে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র সেই পথে হাঁটছে। বরং যেটা আমি বলছিলাম যে এই যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে যদি ইরান এই যুদ্ধকে প্রলং করে কোনো না কোনো ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সৈন্য সংখ্যা রয়েছে, সেই সৈন্য সংখ্যা আক্রান্তের মাত্রা যদি বেশি হয়, তাহলে এই যুদ্ধের উল্টো পরিণতি হতে পারে। যুদ্ধ যেহেতু যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে এই যে হরমুজ প্রণালী বন্ধ, যার কারণে জ্বালানি তেল, জ্বালানি গ্যাস এবং খাদ্যপণ্য সরবরাহ বন্ধ, তো সবকিছু মিলে এটার প্রভাব আসলে বিশ্বে কি পড়তে পারে এবং আমদানি নির্ভর বাংলাদেশ আসলে কি প্রভাব পড়তে পারে? সমসাময়িক বিশ্বের যে পরিস্থিতিটা ইতিমধ্যেই তৈরি হয়েছে সেটা বলি, তারপরে বাংলাদেশের প্রসঙ্গটায় আসতে চাই। প্রথমত কথা হচ্ছে যে এই রকমের যুদ্ধ বিগ্রহ তৈরি হলে যেটা আমরা দেখি যে গ্লোবালি এক ধরনের আপনার সাপ্লাই ডাইভার্সিফিকেশন তৈরি হয়, পাশাপাশি আপনার ধরেন এনার্জি সিকিউরিটি থ্রেট তৈরি হয়, এবং ইতিমধ্যে সেটা হয়েছে। ফলে যেটা দেখা যায় যে গ্লোবাল ট্রেডে আপনি আমরা বলতে পারি যে অর্থনৈতিক যে মুদ্রাস্ফীতি সেটা বেড়ে যাবে, এবং পাশাপাশি হচ্ছে গিয়ে তেলের সংকট বাড়বে। এবং আপনি যেটা আহ, জেনে থাকবেন সেটা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু এক ধরনের সাপ্লাই চেইন যেটা, সেটা কিন্তু কলাপস করেছে। কাজেই এই পুরো ব্যবস্থাটায় দেখা যায় যে আপনার সারা বিশ্বেই ধরুন আপনার আমদানি ব্যয় বেড়ে যাবে রাষ্ট্রগুলোর, পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের যে ব্যয় সেটা বেড়ে যাবে, এবং কৃষি নির্ভর যে দেশগুলো রয়েছে সেখানকার সেচের যে ব্যবস্থা সেটি ব্যাহত হবে। সামগ্রিকভাবে আপনি বলতে পারেন যে যুদ্ধ মানেই হচ্ছে গিয়ে মানুষের জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না। এবং রাষ্ট্র হিসাবে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় যে বাংলাদেশে আমার কাছে যেটা মনে হয়, এখানে এনার্জি সিকিউরিটির থেকেও আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় যে জায়গা জনশক্তি রপ্তানির, সেটা মধ্যপ্রাচ্য। এবং আমরা অন অ্যান এভারেজ বলতে পারি আমাদের প্রায় 70 লক্ষ আমাদের বাংলাদেশি শ্রমিক কিংবা জনশক্তি, আমাদের সন্তানরা কিংবা নাগরিকরা সেখানে কাজ করছেন। ফলে আমাদের যে রেমিটেন্সের যে ফ্লোটা ছিল সেটা ব্যাহত হবে। এবং শুধু তাই নয়, এরা বিভিন্নভাবে সারপ্রাইজড হবে, কারণ হচ্ছে এমনিতেই তাদেরকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো পারতপক্ষে বিভিন্নভাবে হচ্ছে কি আমরা দেখি যে আপনার বেতন কম থেকে শুরু করে, অর্থাৎ অমানবিক শ্রম দিয়ে তারা যে পয়সা আয় করেন সেইটাও তারা তাদের প্রাপ্যটা পান না। এবং এই মুহূর্তে যেটা হবে যে তাদেরকে বিভিন্ন ছুতো কিংবা অজুহাতে সেই জায়গাটা তাদের প্রাপ্যটা থেকে বঞ্চিত করা হবে, এবং আমাদের যে পুরো রেমিটেন্স যে প্রবাহটা রয়েছে সেই প্রবাহটা বাধাগ্রস্ত হবে। ফলে আমাদের রিজার্ভ কমে যাবে, এবং এর
টোটাল যে ইম্প্যাক্ট, সেটা আমাদের অর্থনীতির জন্য একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে যদি এই যুদ্ধ আরো প্রলং হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।